গ্যাসের চাপ কমে চরম ভোগান্তিতে পড়েছেন টাঙ্গাইল ও গাজীপুরের মানুষ। টাঙ্গাইলে সিএনজি স্টেশনে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও মিলছে না প্রয়োজনীয় গ্যাস। আর গাজীপুরের কালিয়াকৈরে কমে গেছে শিল্প কারখানার উৎপাদন। এতে লোকসানের আশঙ্কায় উদ্বিগ্ন শিল্প মালিক ও শ্রমিকরা। প্রতিনিধি আনিস খান ও AKM শিশিরের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। সিএনজি নিতে ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও মিলছে না কাঙ্ক্ষিত গ্যাস। টাঙ্গাইলে যেখানে গ্যাসের চাপ থাকার কথা 220, সেখানে পাওয়া যাচ্ছে মাত্র 100 এর মতো। ফলে দিনের বড় একটি সময়ই চলে যাচ্ছে গ্যাসের অপেক্ষায়। আজকে 4 দিন ধরে অবস্থা, 4 ঘন্টার গাড়ি ঠেইলা পাম্পের নজলের গোড়ায় এখনো যাইতে পারতাছি না। আমি 4 ঘন্টা পরে এখন গ্যাস নিব, তাও প্রেশার নাই। এই গ্যাস দিয়ে আমরা কি মারবো কখন? জোম্যাটো দিব কখন? এই পাম্পে সবসময় 250 প্রেসার থাকে, আজকে 200 প্রেসারও নাই। ফিলিং স্টেশন কর্তৃপক্ষের দাবি, চাহিদার তুলনায় সরবরাহ কমে গেছে। প্রায় 1 পয়েন্ট চাপ থাকার কথা থাকলেও বর্তমানে পাওয়া যাচ্ছে 0.62 এর মতো। ইনলেটে আমরা 1 বারও আগে ইউজ করছি, 1 বার 0.98, কিন্তু এখন বর্তমানে 0.62, যা বর্তমানে সংকটই আমাদের। লাইনে খুবই কম, মানে ধরতে গেলে 6-এর মতো আমরা পাইতেছি। এগুলো দিয়ে আসলে চালানো যায় না। শুধু সিএনজি স্টেশন নয়, গ্যাসের স্বল্প চাপের প্রভাব পড়েছে বাসাবাড়িতেও। সময় মতো রান্না করতে না পেরে ভোগান্তিতে পড়েছেন অনেক পরিবার। এদিকে টাঙ্গাইল ছাড়াও গাজীপুরের কালিয়াকৈরেও দীর্ঘদিনের গ্যাস সংকটে ব্যাহত হচ্ছে শিল্প কারখানার উৎপাদন। দিনের বেশিরভাগ সময় প্রয়োজনীয় গ্যাসের চাপ না থাকায় স্বাভাবিকভাবেই চলছে না উৎপাদন। কোথাও উৎপাদন কমেছে, আবার কোথাও বন্ধ রাখতে হয়েছে একাধিক ইউনিট। গ্যাস নাই, এই জন্য আমরা কাজ করতে পারতেছি না। আমাদের ফ্যাক্টরি অনেক অবস্থা খারাপ, মেশিন চলতেছে না, পাওয়ার নাই, পাওয়ারের প্রবলেম, বয়লারের সমস্যা আমাদের। গ্যাসের যে অবস্থা, গাড়ি চালানি বাদ দেন না গো ভাই, না গায়ে মরার হয়ে গেলাম গা। সারাদিন অ্যাক্টিভ মারি মনে গ্যাসই পাই না, যাও না গ্যাসই পাই না। একই সংকট সিএনজি স্টেশনেও। দীর্ঘ লাইনে দাঁড়িয়েও গ্যাস না পেয়ে বাড়ছে চালকদের ভোগান্তি। পাম্পে আসলে ইনলেট প্রেসার কম থাকার কারণে গাড়ির চাপ বেশি, যাতায়াতে অনেক সমস্যা হইতেছে। 2-3 ঘন্টা সিরিয়াল দেওয়া গ্যাস পাওয়া যাইতেছে না। যদি গ্যাসের দাম বাড়ায়, তারপরে বাড়ায় দিয়ে যদি আমাদের প্রতিনিয়ত গ্যাসটা পাই, তাহলে আমাদের জন্য ভালো। যানবাহনের কর্মঘণ্টা ও চালকদের আয় কমার পাশাপাশি শিল্প উৎপাদনেও পড়ছে নেতিবাচক প্রভাব। দ্রুত গ্যাসের স্বাভাবিক চাপ নিশ্চিত না হলে পরিস্থিতি আরও জটিল হওয়ার আশঙ্কা ভুক্তভোগীদের। হাফিজা খানম জুথি, মাই টিভি। চুয়াডাঙ্গার দর্শনায় 5 বছরেও শেষ হয়নি 2টি এক্সেল লোড নিয়ন্ত্রণ কেন্দ্রের নির্মাণ কাজ। অবকাঠামো নির্মাণ ও জমি অধিগ্রহণে 36 কোটি টাকা ব্যয় হলেও এখনও চালু হয়নি প্রকল্পটি। এদিকে ওভারলোড যানবাহনের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে সড়ক, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। স্থানীয়দের দাবি, দ্রুত কাজ শেষ করে কেন্দ্র দুটি চালু করা হোক। চুয়াডাঙ্গা প্রতিনিধি জামাল হোসেন খোকনের তথ্য ও ভিডিও চিত্রে সাইদুর রহমান আবিরের রিপোর্ট। 2021 সালের অক্টোবরে দর্শনা রেলগেটের অদূরে শুরু হয় 2টি এক্সেল লোড নিয়ন্ত্রণ কেন্দ্রের নির্মাণ কাজ। 23 সালের মার্চে প্রকল্প শেষ হওয়ার কথা থাকলেও 3 দফার সময় বাড়িয়েও এখনও চলছে সেই নির্মাণ কাজ। দীর্ঘদিন পড়ে থাকায় নির্মিত স্থাপনাগুলোর কিছু অংশ ব্যবহার অনুপযোগী হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। ভারত থেকে রেলপথে আসা পাথর, ভুট্টা, খৈল ও ভুসিসহ বিভিন্ন পণ্য এবং দেশের বিভিন্ন জেলা থেকে অতিরিক্ত মাল বোঝাই যানবাহন এই পথ দিয়ে চলাচল করে। নিয়ন্ত্রণ কেন্দ্র চালু হলে অতিরিক্ত ওজনের যানবাহন শনাক্ত করা সহজ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এটা যেভাবে চলছে, এই গতিতে চললে আসলে এই কাজটা আদৌ কিভাবে যাবে এবং এর মধ্যে কোনো দুর্নীতি অনিয়ম আছে কিনা সেইটা নিয়েও আসলে দেখা হয় প্রয়োজন। যদি সত্যিকার অর্থেই এই কাজটি যদি সম্পূর্ণভাবে সম্পূর্ণ হতো, তাহলে এই এলাকার যে এক্সেলের যে দুর্ভোগটা কমে যেত। প্রায় 9 একর জমির উপর নির্মাণাধীন এই 2টি কেন্দ্রের অবকাঠামো নির্মাণ ব্যয় ধরা হয়েছিল 31 কোটি টাকা। জমি অধিগ্রহণে ব্যয় আরও 5 কোটি টাকা। সংশ্লিষ্টদের দাবি, ইতিমধ্যেই প্রায় 80% কাজ শেষ হয়েছে। একটি প্রশাসনিক ভবন, 2টি টোল বুথ এবং একটি ওয়্যার হাউস, পাবলিক টয়লেট, সাথে আছে পার্কিং এবং স্টেকইয়ার্ড। স্টেকইয়ার্ডটা মূলত হচ্ছে রাস্তার যে ওভারলোড গাড়িগুলো আছে সেসব গাড়িগুলো থেকে মালামাল আনলোড করে নির্দিষ্ট ওজন নিয়ে গাড়ি যাতে রাস্তায় চলতে পারে সেজন্য এই প্রজেক্ট করা হয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠানের দাবি, চলতি বছরের মধ্যেই প্রকল্পের অবশিষ্ট কাজ শেষ হবে।
স্থানীয়দের প্রত্যাশা আর কোনো সময়ক্ষেপণ নয়, দ্রুত কেন্দ্র দুটি চালু করে ওভারলোড যানবাহনের নিয়ন্ত্রণের মাধ্যমে সড়ক রক্ষা ও দুর্ঘটনা কমাতে কার্যকর পদক্ষেপ নেওয়া হোক। সাইদুর রহমান আবির, মাই টিভি নিউজ ডেস্ক। টাঙ্গাইলের মধুপুর, ঘাটাইল, সখীপুর ও মির্জাপুরের ফুসফুস খ্যাত বনাঞ্চল আজ অস্তিত্ব সংকটে। শালগজারির বন উজাড় করে দখল, বসতবাড়ি ও বিভিন্ন বাগান গড়ে তোলার অভিযোগ রয়েছে। তবে বন বিভাগ বলছে অবৈধ দখল উচ্ছেদ ও চোরাই কাঠ জব্দ সহ নেওয়া হচ্ছে আইনগত ব্যবস্থা। টাঙ্গাইল থেকে মোহাম্মদ রাইহান মিয়ার রিপোর্ট, জানাচ্ছেন শবনম অবনী। টাঙ্গাইলের মধুপুর, সখীপুর, ঘাটাইল ও মির্জাপুর এই 4 উপজেলায় রয়েছে প্রায় 1,22,000 একর বনভূমি। 90-এর দশকে সামাজিক বনায়ন কর্মসূচি শুরুর পর থেকেই ধীরে ধীরে বদলাতে থাকে এই বনাঞ্চলের চিত্র। নির্বিচারে গাছ কাটায় হারিয়ে যাচ্ছে প্রাকৃতিক শাল গজারি বন, কোথাও গাছের গোড়াও তুলে নেওয়া হয়েছে। অসাধু কর্মকর্তাদের যোগসাজশের মাধ্যমে যে এই বন সরকারি জমিগুলো দখল হয়ে যাচ্ছে, যারা বন কর্মকর্তা তারাই বন ধ্বংস করতেছে। অভিযোগ রয়েছে ঝুঁকি কম থাকায় কাভার্ড ভ্যান সহ বিভিন্ন যানবাহনে পাচার করা হচ্ছে চোরাই কাঠ। স্থানীয়দের অভিযোগ, বন বিভাগের কিছু কর্মকর্তা কর্মচারীকে ম্যানেজ করেই প্রভাবশালীরা দখল করছেন সরকারি বনভূমি। বনের ভিতরে আমরা ঢুকতেই পারতাম না ভয়ে, এত গাছগাছালি ছিল। প্রভাবশালী বন কর্মকর্তা ভুয়া কাগজপত্র করে তারা দখল করে নিচ্ছে। অভিযোগের বিষয়ে জানতে চাইলে ঘাটাইলের বেতুরি বিট কর্মকর্তা ক্যামেরার সামনে কথা বলতে অপারগতা প্রকাশ করেন। আমাদের শুনবেন কেন? ওটা বক্তব্য সঠিক না বলে দিছি, আমার শোনাবেন কিসের জন্য? আপনি কেন চুরি করে দেখছেন? দেখছেন আমাকে? আমরা চুরি করছি প্রমাণ করতে হবে আপনাকে এখন বসে বসে। অবৈধ দখলে থাকা বনভূমি উদ্ধারের পর সেখানে পুনরায় সামাজিক বনায়নের উদ্যোগ নেয়ার কথা জানিয়েছে রেঞ্জ কর্মকর্তা। অভিযানের মাধ্যমে সেগুলো আমাদের নিজেদের বন বিভাগের করে আমরা সামাজিক বনায়নের আবার পুনরায় সেখানে আমরা বনায়ন কার্যক্রম পরিচালনা করব। বন বিভাগের দাবি, জমি দখল সহ বিভিন্ন অভিযোগ পেলেই তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। জবরদখল প্রতিরোধ কার্যক্রম আমরা চলমান থাকবে এবং বনভূমি জবরদখলের ব্যাপারে আমাদের জিরো টলারেন্স নীতি আমরা অবলম্বন করব। শবনম অবনী, মাই টিভি। গাইবান্ধার সাদুল্লাপুরে সড়কে শৃঙ্খলা বজায় রাখা ও ট্রাফিক আইন প্রতিপালনে জনসচেতনতা বাড়াতে জেলা পুলিশ সুপারের দিক নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনা করেছে জেলা ট্রাফিক পুলিশের একটি দল। মঙ্গলবার দুপুরে উপজেলা শহরের চৌরাস্তা মোড়ে এই অভিযানটি পরিচালনা করা হয়। অভিযানে হেলমেট না পরা, ড্রাইভিং লাইসেন্স না থাকা, প্রয়োজনীয় কাগজপত্র প্রদর্শন করতে না পারা সহ বিভিন্ন ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে একটি নসিমন, করিমন, 18টি মোটরসাইকেল সহ মোট 19টি গাড়ি আটক করা হয়। এর মধ্যে বিভিন্ন অপরাধে একটি নসিমন, করিমন ও 9টি মোটরসাইকেল আরোহীকে সাধারণ জরিমানা করা হয়। একই সঙ্গে আইন অমান্যকারী 9 চালকদের বিরুদ্ধে প্রচলিত আইনে নিয়মিত মামলা দেওয়া হয়। খুলনায় দুর্বৃত্তের গুলিতে শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবুর বি কোম্পানির সদস্য মীর মামুন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার রাত 9:30টার দিকে রূপসা উপজেলার নৌহাটি ইউনিয়নের দেবীপুর গ্রামের আবু সালেহিন প্রতিবন্ধী স্কুলের সামনে এই ঘটনা ঘটে। আহত যুবক উপজেলার বাগমারা গ্রামের মীর নিয়ামতের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানায় রাত 9:30টার দিকে মীর মামুনকে 2 জন দুর্বৃত্ত তুলে ঘটনাস্থলে নিয়ে যায়। এরপর দুর্বৃত্তরা মাথায় গুলি করে তাকে ঘটনাস্থলে ফেলে রেখে যায়। স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়, কিন্তু অবস্থার অবনতি হয়। পরবর্তীতে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে অবস্থা আশঙ্কাজনক। গত 20 বছরে দেশে কোনো উন্নয়ন হয়নি, তখন সবারই মাথা ব্যথা ছিল মেগা প্রজেক্ট ও মেগা দুর্নীতি নিয়ে। দেশে যখন ভঙ্গুর অর্থনীতি, এমন সময় বর্তমান সরকার ক্ষমতা নিয়েছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। মঙ্গলবার সাভার ভাঙা ব্রিজ এলাকায় ঢাকা আরিচা মহাসড়কের সৌন্দর্য বর্ধনের কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি একথা বলেন। প্রতিমন্ত্রী এ সময় আরও বলেন, চলতি বছরে স্থানীয় সরকার বিভাগের 5টি নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে বাজেট ধরা হয়েছে 6,000 কোটি টাকা। আমিনবাজার ও আশুলিয়া পৌরসভা বাস্তবায়ন করার উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি। একটা ভঙ্গুর অর্থনীতি, ভঙ্গুর ব্যবস্থার মধ্যে দিয়ে দেশ শাসনের দায়িত্ব পেয়েছি, দেশ পরিচালনার দায়িত্ব পেয়েছি। এর মধ্যে দিয়ে আমরা চেষ্টা করছি এবং মাননীয় প্রধানমন্ত্রী সমস্ত বিষয়ে অনেক কনসার্ন, উনি সমস্ত বিষয়ই নজরে নিয়ে আসেন। সরকার, স্থানীয় সরকার নির্বাচনগুলো করবার জন্য বদ্ধপরিকর
চলতি অর্থ বছরের যে বাজেট, সেই বাজেটের মধ্যে এই অর্থ ধরা আছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, দুর্যোগকালীন উদ্ধার সক্ষমতা বাড়াতে জাইকার অর্থায়নে দেশের 12টি উপকূলীয় জেলায় আধুনিক স্পিড বোট দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে আরও 25টি জেলায় এসব উদ্ধার যান সরবরাহ করা হবে। মঙ্গলবার নারায়ণগঞ্জের বন্দরে 12টি উপকূলীয় জেলার কাছে স্পিড বোট হস্তান্তর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মন্ত্রী জানান, ডাবল ইঞ্জিনের এসব স্পিড বোট দিয়ে 4 নম্বর বিপদ সংকেতের সময়ও উদ্ধার অভিযান পরিচালনা করা সম্ভব হবে। চট্টগ্রাম ওয়াসা নগরবাসীর জন্য সহজলভ্য ও মানসম্মত সুপেয় পানি নিশ্চিত করতে আগামী 6 মাসের মধ্যে 20 থেকে 30টি পানির এটিএম বুথ স্থাপনের উদ্যোগ নিয়েছে। চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সেলিম মোহাম্মদ জানে আলম জানান, নিম্ন আয়ের জনগোষ্ঠী অধ্যুষিত এলাকা ও চাহিদার ভিত্তিতে অগ্রাধিকার দিয়ে এসব বুথ স্থাপন করা হবে। এটিএম বুথে ওয়াসার পানি ইউভি সিস্টেমে ফিল্টার করে স্বল্প মূল্যে সরবরাহ করা হবে। সেবা সহজীকরণ ও জনগণের দোরগোড়ায় সুপেয় পানি পৌঁছে দেওয়াই এই উদ্যোগের মূল লক্ষ্য বলে জানিয়েছে ওয়াসা। ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের পাত্রাইল দিঘির পাড় মজনু মার্কেট এলাকায় নির্মিত একটি মসজিদের জায়গা দখল করে দোকানঘর নির্মাণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী মিজানুর রহমান ভুলু ভাঙ্গা থানায় লিখিত অভিযোগ করেছেন। অভিযোগের পর সকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নির্মাণ কাজ বন্ধ রাখার নির্দেশ দিলেও তা উপেক্ষা করে নির্মাণ কাজ অব্যাহত রাখে। ভাঙ্গা থানা পুলিশ জানায়, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সোনাতলা মৌজায় পৈতৃক জমি অবৈধভাবে দখল এবং হুমকি ধামকির অভিযোগে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। উপজেলার চা বাগান এলাকার বাসিন্দা জহিরুল ইসলাম বাদী হয়ে কালিয়াকৈর থানায় 5 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা আরও কয়েকজনের বিরুদ্ধে এই অভিযোগ দায়ের করেন। কালিয়াকৈর থানা পুলিশ জানায়, এ সংক্রান্ত একটি অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। গ্যাস সংকটের অজুহাতে চট্টগ্রামের খাতুনগঞ্জে পাইকারি বাজারে বাড়ছে চিনির দাম। গত 2 সপ্তাহে প্রতি মনে চিনির দাম বেড়েছে প্রায় 200 টাকা। আগে 3600 টাকা দরে বিক্রি হলেও বর্তমানে প্রতি মন চিনি বিক্রি হচ্ছে 3800 টাকায়। ব্যবসায়ীদের অভিযোগ, গ্যাস সংকটের কথা বলে মিল মালিকরা চিনির সরবরাহ কমিয়ে দিয়েছেন। এতে বাজারে কৃত্রিম সংকট তৈরি হয়েছে। আন্তর্জাতিক বাজারে চিনির বুকিং রেট না বাড়লেও দেশীয় বাজারে দাম বাড়ায় প্রশ্ন উঠেছে সিন্ডিকেটের কারসাজি নিয়ে। ভোক্তাদের অভিযোগ, বাজারে প্রশাসনের কার্যকর নজরদারি না থাকায় ব্যবসায়ীরা ইচ্ছে মতো দাম বাড়াচ্ছেন। ক্যাব নেতারাও চিনির বাজারে কয়েকটি বড় শিল্প গোষ্ঠীর নিয়ন্ত্রণ ও পর্যাপ্ত নজরদারির অভাব নিয়ে উদ্বেগ জানিয়েছেন। সিরাজগঞ্জের চৌহালি উপজেলায় নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত 120 পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা দেওয়া হয়েছে। উপজেলা পরিষদ হলরুমে স্টার্ট ফান্ড বাংলাদেশের সহায়তায় প্রত্যেক পরিবারকে 8,000 টাকা করে মোট 9,60,000 টাকা দেওয়া হয়। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মেহেদি হাসান শাকিলের মাধ্যমে এই সহায়তা প্রদান করা হয়। এ সময় বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। বরিশালের আগলঝাড়ায় মনসা মঙ্গল কাব্যের রচয়িতা কবি বিজয় গুপ্তর প্রতিষ্ঠিত 533 বছরের পুরনো ঐতিহ্যবাহী গৈলা মনসা দেবীর মন্দিরে বার্ষিক পূজা উপলক্ষে বেহুলা সংকলন স্মরণিকার মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। উপজেলার গৈলা মনসা মন্দিরের অফিস কক্ষে বাৎসরিক মনসা পূজা উপলক্ষে বেহুলা সংকলন স্মরণিকার মোড়ক উন্মোচন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি
উপজেলা নির্বাহী অফিসার নিরুপম মজুমদার। মনসা মন্দির সংরক্ষণ ও উন্নয়ন কমিটির সভাপতি ডক্টর বিনয় ভূষণ রায়ের সভাপতিত্বে স্মরণিকার মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন। দিনাজপুরের ফুলবাড়ি সীমান্তবর্তী এলাকার বেকার যুবকদের দক্ষতা উন্নয়ন ও আত্মকর্মসংস্থানের লক্ষ্যে বেসিক ইলেকট্রিক্যাল হাউস ওয়ারিং প্রশিক্ষণ শেষে সনদপত্র ও প্রয়োজনীয় ইলেকট্রিক্যাল টুলস বিতরণ করা হয়েছে। উপজেলার এলুয়ারি ইউনিয়ন পরিষদে 15 জন বেকার যুবককে প্রশিক্ষণ প্রদান শেষে সনদপত্র প্রদান করেন প্রধান অতিথি বিজিবি সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ফয়সাল হাসান খান। উপস্থিত ছিলেন ফুলবাড়ি 29 বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুজ্জামান। সাতক্ষীরায় ইলেকট্রনিক পণ্য বিপণন ও বাজার সম্প্রসারণের লক্ষ্যে সহযোগী সম্মেলন 2026 অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ হাবিবুর রহমান। সাতক্ষীরা ইলেকট্রিক অ্যাসোসিয়েশনের সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন মোহাম্মদ শাহ আলম, মোহাম্মদ ইব্রাহিম, মাসুম বিল্লাহ সাগর সহ আরও অনেকে। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে হলের সিট পরিবর্তনকে কেন্দ্র করে ছাত্রদলের 2 গ্রুপের ঘটনা ঘটেছে। সংঘর্ষে 2 গ্রুপের অন্তত 10 জন আহত হয়েছেন বলে জানা গেছে। বিশ্ববিদ্যালয় ছাত্রদল দাবি করে বহিরাগতদের সাথে ক্যাম্পাসের শিক্ষার্থীদের সাথে এ ঘটনা ঘটে। বিশ্ববিদ্যালয়ের আব্দুল মালেক উকিল হল ও পকেট গেট এলাকায় এই সংঘর্ষ হয়। নবীপ্রবি সহকারী পরিচালক ইফতেখার হোসাইন রাজু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মঙ্গলবার বিকেলে শিক্ষার্থীদের মধ্যে সংঘটিত ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে আগামী 3 কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। ভিসি অধ্যাপক ডক্টর গোলাম রব্বানী বলেন, এ ঘটনায় যেই জড়িত থাকুক তাদের শাস্তির আওতায় আনা হবে। একই সাথে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।